২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১০,০০০-এরও বেশি স্থাপনায় তাণ্ডব চালিয়েছে যৌথ বাহিনী। হত্যা করা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ও বেশিরভাগ শীর্ষ কমান্ডারদের। এত আঘাত সয়েও ইরান প্রচণ্ড সাহসিকতার সাথে লড়ে যাচ্ছে, কিন্তু শঙ্কা রয়েই গেছে। যদি ইরান শেষ পর্যন্ত না পেরে ওঠে, যদি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটে, তবে কি বিশাল এই দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? বলকান অঞ্চলের মতো কি একটি শক্তিশালী রাষ্ট্র ভেঙে জন্ম নিতে পারে একাধিক নতুন দেশ? নাকি হাজার বছরের পুরনো ইতিহাস, সভ্যতার অবিচ্ছিন্ন ধারাবাহিকতা এবং শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা সব চাপ সামলে শেষ পর্যন্ত ইরানকে একসঙ্গে ধরে রাখবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পেছনে তাকাতে হবে। ১৯৮৯ সালের জুন মাস। ইরান জুড়ে তখন এক অদ্ভুত অনিশ্চয়তার আবহ। ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা গেছেন। হঠাৎ করেই তেহরানে তৈরি হয় বিশাল রাজনৈতিক শূন্যতা। নতুন নেতা কে হবেন তা নিয়ে যেমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ছিল, তেমনি আশঙ্কা তৈরি হয়েছিল পুরো ইরানের ভবিষ্যৎ নিয়েও। কারণ ইরান বহু জাতিগোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা এক বিশাল ভূখণ্ড। পার্সিয়ানদের পাশাপাশি সেখানে বাস করে আজেরি, কুর্দি, আরব এবং বালুচসহ নানা জাতিগোষ্ঠী। এদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, এমনকি ইতিহাসও অনেক ক্ষেত্রে ভিন্ন। সুন্নিরা সংখ্যায় কম হলেও সেই বিভাজন তখন বেশ চোখে পড়ার মতো ছিল। সবচেয়ে বড় বাস্তবতা ছিল পার্সিয়ানদের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী আজেরিদের দীর্ঘদিনের টানাপোড়েন। ইরানের জনসংখ্যার প্রায় ১/৪ আজেরি। ভাষা ও সাংস্কৃতিকভাবে তারা তুরস্ক ও আজারবাইজানের সাথে গভীরভাবে যুক্ত। তাই নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে এই জাতিগত ভারসাম্যের বিষয়টি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত পিতৃসূত্রে আজেরি বংশোদ্ভূত আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়, যা অনেকের কাছেই বিস্ময়কর ছিল। পার্সিয়ানদের কেউ কেউ সে সময় বিষয়টি ভালোভাবে না নিলেও বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে দেশের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবোধ কমিয়ে রাষ্ট্রীয় ঐক্য ধরে রাখার এক স্পষ্ট রাজনৈতিক হিসাব কাজ করেছিল। কিন্তু সেই সময়ের জাতিগত বাস্তবতা ইরানে আজও বহাল। ইরানের পশ্চিমে থাকা কুর্দি অধ্যুষিত অঞ্চলে বহু বছর ধরে বিদ্রোহের ইতিহাস রয়েছে, যারা মূলত ইরাক, তুরস্ক ও সিরিয়ায় থাকা কুর্দিদের মতোই একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে। 4টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠ এই কুর্দিদের সাথে সীমান্তের ওপারের কুর্দি আন্দোলনের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান, বালুচিস্তান প্রদেশে বালুচরা সংখ্যাগরিষ্ঠ, যদিও তারা মোট জনসংখ্যার প্রায় 2%। তবুও মাঝে মধ্যেই সেখানে সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া যায়। ইরান ও পাকিস্তান সীমান্ত জুড়ে বিভক্ত এই জাতিগোষ্ঠীর একটি বড় অংশ বহু বছর ধরে স্বাধীন বালুচিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। ভাষা ও সংস্কৃতির দিক থেকে তুর্কি জাতিসত্তার সঙ্গে ঘনিষ্ঠ আজেরি গোষ্ঠী 4টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠ। তুরস্ক ও আজারবাইজানের সাথে ঐতিহাসিক সম্পর্ক থাকায় মাঝে মাঝেই তাদের দিক থেকেও দক্ষিণ আজারবাইজান নামে আলাদা রাষ্ট্র গঠনের
দাবি সামনে আসে। আর দক্ষিণ পশ্চিমে খুজেস্তান অঞ্চলে আরব জাতিগোষ্ঠীর বসবাস। পারসিকদের সাথে আরবদের সম্পর্কের ইতিহাসে নানা সময় উত্তেজনা দেখা গেছে। এই অঞ্চলেও অসন্তোষের গুঞ্জন রয়েছে। এই বিভাজন রেখাগুলোকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের রাজনীতিও বেশ সক্রিয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নানা সময়ে কুর্দি গোষ্ঠীগুলোকে ইরানের বিরুদ্ধে উৎসাহিত করার চেষ্টা করেছে। সব বাস্তবতা মিলিয়ে অনেকেই মনে করেন বড় কোনো রাজনৈতিক সংকট বা বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটলে এই অঞ্চলগুলো হয়তো স্বাধীন হয়ে যেতে পারে। কিন্তু ইরানের ক্ষেত্রে বাস্তবতা আসলে ভিন্ন। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরাই বলছেন ইরানকে ভেঙে ফেলার ধারণা মূলত একটি অলীক কল্পনা। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের এক প্রতিবেদনের শিরোনামেই বলা হয়েছে যে এর পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ রয়েছে। প্রথমত, ইরানের রয়েছে শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচিত সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিরাপত্তা কাঠামো। বিশেষ করে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর এই সব কিছুর সাথে মিলে একটি শক্তিশালী ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে, যা বহু বছর ধরে ভেতরের জাতিগত উত্তেজনা নিয়ন্ত্রণে রেখেছে। দ্বিতীয়ত, ইরানের জাতীয়তাবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ইতিহাসে বহুবার দেখা গেছে বহিরাগত চাপ বা সামরিক হামলা ভেতরের রাজনৈতিক বিভাজন কমিয়ে উল্টো জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে তোলে। তৃতীয়ত, হাজার বছরের ইতিহাস ও পারস্য সভ্যতার ধারাবাহিকতা। আধুনিক ইরান মূলত প্রাচীন পারস্য সভ্যতার ধারক। নানা রাজবংশ, সংস্কৃতি ও ধর্মীয় রূপান্তরের মধ্য দিয়েও ইরানি পরিচয় আজও টিকে আছে। এই দীর্ঘ ইতিহাস অপার্সি জাতিগোষ্ঠীগুলোকেও এক ধরনের সাংস্কৃতিক বন্ধনে বেঁধে রেখেছে। নিজেদের আলাদা পরিচয় বজায় রাখলেও তারা পুরোপুরি অ-ইরানি নয়, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে তারা একই রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর ভেতরেই বসবাস করছে। তবে উত্তেজনা নেই এমনটা বলা যাবে না। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো ইরান যদি ভেঙে পড়ে তবে তা শুধু তাদের ভেতরের সমস্যা হয়ে থাকবে না। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে ইরান। পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়। যদি ইরান ভেঙে পড়ে এবং উপকূল জুড়ে বিভিন্ন মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে সেখানে জাহাজ চলাচল বিঘ্নিত হতে পারে। ফলে এই আঞ্চলিক সংকট খুব দ্রুত একটি বৈশ্বিক জ্বালানি সংকটে রূপ নেবে। তার চেয়ে বড় বিষয়, ইরান পুরো মধ্যপ্রাচ্যে এক বিস্তৃত আঞ্চলিক প্রভাব বলয়ের কেন্দ্র। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে বিভিন্ন শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনে হুতি গোষ্ঠী, এরা কোনো না কোনোভাবে তেহরানের সাথে যুক্ত। রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে এই পুরো কাঠামো ভেঙে যেতে পারে। তখন বিভিন্ন গোষ্ঠী স্বাধীনভাবে কাজ শুরু করতে পারে, একে অপরের সাথে প্রতিযোগিতায় জড়াতে পারে কিংবা আরও চরমপন্থী হয়ে উঠতে পারে। ফলে সমস্যা শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে এটি জড়িয়ে যাবে। তাই ইরানকে ভেঙে ফেলার ধারণা শুনতে আকর্ষণীয় মনে হলেও বাস্তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় বড় কোনো আঞ্চলিক শক্তিকে অস্থিতিশীল করলে তা খুব কম ক্ষেত্রেই শৃঙ্খলা নিয়ে আসে, বরং তা নতুন সংঘাত, নতুন সীমানা এবং নতুন যুদ্ধের জন্ম দেয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ও নানামুখী তৎপরতায় হাজার বছরের পুরনো পারস্য সভ্যতার ধারক ইরান টিকে থাকবে না ভেঙে যাবে, এই প্রশ্নের উত্তরে ইতিহাস বলছে ইরানের টিকে থাকার সম্ভাবনাই বেশি।
অর্থাৎ শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো এবং জাতিগত বৈচিত্র্যই শেষ পর্যন্ত ইরানকে একসঙ্গে বেঁধে রাখবে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।